তো ইতিমধ্যেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমাদের পরীক্ষার জন্য। তো আজকে আমরা ইতিহাসের মাধ্যমিকের লাস্ট সাজেশন দেব। আগের একটা ভিডিওতে প্রথম 3টে চ্যাপ্টার সাজেশন দেওয়া ছিল, তোমরা সেইগুলো দেখে নেবে যদি তোমরা না দেখে থাকো। আর আজকে আমরা পুরো বইয়ের সাজেশনটা বাকিটা দিয়ে দেবো। তো চলেও শুরু করা যাক। প্রথমে আমরা 4th চ্যাপ্টারের সাজেশন দেব, সংঘবদ্ধতার গোড়ার কথা। তো প্রথমেই যে আমাদের টপিকটা আছে 1857 মহাবিদ্রোহ। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকে থাকছে। 8 নাম্বারে বলো 4 নাম্বারে বলো, অবশ্যই একটা না একটা এটা আসার সম্ভাবনা 100%। তো চলো এটা তোমরা পড়ে নেবে। এটা যেই বিশ্লেষণ কেন হয়েছিল, কীভাবে, কোন প্রেক্ষাপটে, এরপরে কী ঘটনা ঘটেছিল, চরিত্র, প্রকৃতি, এগুলো কিন্তু অবশ্যই আসবে। এবং শিক্ষিত বাঙালির মনোভাবে যে বাঙালিরা এর বিরোধিতা করেছিল এই বিদ্রোহের। তারপর মহারানীর ঘোষণাপত্র কিন্তু 2 থেকে 4 নম্বরে টিকায় আসতে পারে। সভা সমিতির যুগ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কংগ্রেস, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দের আগের সময়কে সভা সমিতির যুগ বলে। এগুলো কিন্তু পড়তে হবে। বঙ্গভাষা, প্রকাশিকা সভা, জমিদার সভা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বরের টিকা আসতে পারে। ভারত সভা, এটা কিন্তু 4 নম্বরেও আসতে পারে। আর 19 শতকে বাংলা এবং বাংলার বাইরে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এই যে চারটা আছে এটা তোমরা অবশ্যই পড়বে। এটার থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন অবশ্যই আসবে। তারপরে আছে আনন্দমঠ, আনন্দমঠের পরে আছে বর্তমান ভারত, তারপরে গোড়া, ভারত মাতার চিত্র, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। বাঙালির শিল্প সংস্কৃতির মাধ্যমে কীভাবে দেশপ্রেমকে জাগানো হয়েছিল, এইগুলো পড়লে তোমরা জানতে পারবে। এবং এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকছে। এই 4 নম্বর চ্যাপ্টারটা থেকে একটা কথা বলে রাখি, চ্যাপ্টারটা খুবই ছোট, বাট এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন মাধ্যমিকে আসবে এবছর, এবং আসেও। এবং লাস্টে রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। তোমরা দেখতে পারবে খল ব্রাহ্মণ ইত্যাদি বিভিন্ন তিনি যেই ব্যঙ্গচিত্র অর্থাৎ কার্টুনের মাধ্যমে কীভাবে দেশপ্রেম এবং ব্রিটিশ বিরোধিতাকে দেখিয়েছিলেন। তারপর চলে আসি 5 নম্বর অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। বাংলায় ছাপাখানার বিকাশ, ছাপাখানার ইতিহাসটা তোমাদের অবশ্যই পড়তে হবে। এইগুলো থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন আসে, যে প্রথম কোথায় ছাপাখানা হয়েছিল, কে আবিষ্কর্তা, কত খ্রিস্টাব্দে, কে কী করেছিল, কাকে ছাপাখানার জনক বলা হয়, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেন অবশ্যই আসবে। তারপরে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্বন্ধ, তোমরা এখানে পড়ে জানতে পারবে যে ছাপা বইয়ের মাধ্যমে কীভাবে শিক্ষার বিস্তার ঘটেছিল। কারণ আগে ছিল হাতে লেখা বই, হাতে লেখা বই তো বেশি পাওয়া যেত না, তার ফলে বেশি মানুষ পড়াশোনা করার সুযোগ পেত না। আর ছাপা বই তো কোনো সীমা থাকে না, এবং সবাই এর মাধ্যমে ছাপা বই সুলভ মূল্যে পেতে থাকে এবং শিক্ষার প্রসার ঘটে। এটা তোমরা অবশ্যই পড়বে। বিভিন্ন প্রেস অর্থাৎ প্রকাশকদের সম্বন্ধে জানতে পারবে। ব্যবসায়িক উদ্যোগের মধ্যে এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউএন রায় অ্যান্ড সন্স। এটা থেকে তোমরা জানতে পারবে যে সন্দেশ পত্রিকা 1913 খ্রিস্টাব্দে, তখন মানে ইউরোপের বাইরে কোনো জায়গায় এই রঙিন পত্রিকা ছাপানোর চল ছিল না। প্রথম বাংলাতে এই রঙিন পত্রিকা ছাপানো হয়েছিল, এশিয়ায় প্রথম তা যখন। এবং তারপরে বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, কিভাবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে বাংলায় নিজস্ব পরিকাঠামো গড়ে উঠেছিল, বিভিন্ন চিকিৎসকদের অনুদান, বিভিন্ন মানুষের অনুদানের ফলে, এগুলো জানতে পারবে। এগুলো তোমরা অবশ্যই পড়বে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, কলকাতা বিজ্ঞান কলেজ খুবই ইম্পর্টেন্ট। বসু বিজ্ঞান মন্দির, এটা আচার্য জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় শিক্ষা পরিষদ, এগুলো কিছু কিছু তোমরা অনেক পড়ে রাখবে, 1 থেকে 2 নম্বরে আসতে পারে। উপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা, উপনিবেশিক শিক্ষাধারার যে সমালোচনা বিভিন্ন মানুষ করেছিল, যে তারা নিজেদের স্বার্থে করেছিল, খ্রিস্টান ধর্ম প্রচার করছিল, এইসব বিভিন্ন মতামত এর মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই পড়বে। তবে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ভাবনা আর বিশ্বভারতীর উদ্যোগ এবং প্রকৃতি, মানুষ ও শিক্ষা সমবায় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা, এইগুলো কিন্তু একটভাবে 8 নম্বর অথবা 4 নম্বরে আসতে পারে। এবং 2 নম্বরের টিকা অবশ্যই এর মধ্যে থেকে একটা আসবে। এবং এগুলো তোমরা পড়ে নিও, যে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে স্বদেশী শিক্ষার উপর জোর দিয়েছিলেন, যে শান্তিনিকেতন ভাবনা তার মুক্ত বাতাসে, এগুলো তোমরা অবশ্যই পড়বে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে জীবকে ভালোবাসতে বলেছিলেন বা পরিবেশকে ভালোবাসতে বলেছিলেন, এবং তিনি নিজস্ব উদ্যোগে রাস্তাঘাট নির্মাণ করেছিলেন, চাষবাসের উন্নতির কথা ভেবেছিলেন, এগুলো কিন্তু রয়েছে। এবং 6ষ্ঠ চ্যাপ্টারে রয়েছে 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এবং এই চ্যাপ্টারে আমি তোমাদের একটা বিশেষ ট্রিক শিখিয়ে রাখি। এই চ্যাপ্টার এবং তার পরের চ্যাপ্টারেও এই ট্রিকটা তোমাদের কাজে লাগবে। তো এখানে মূল আছে
চারটে বিদ্রোহ: বঙ্গভঙ্গ বিদ্রোহ, অহিংস অসহযোগ আন্দোলন, এবং এখানে রয়েছে তোমাদের আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। এবং এই যে এই চারটে আন্দোলন সম্পর্কে তোমাদের বলে রাখি: বঙ্গভঙ্গ 1905, অহিংস অসহযোগ আন্দোলন 1920, আইন অমান্য আন্দোলন 1930, ভারত ছাড়ো আন্দোলন 1942 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। বঙ্গভঙ্গটা তোমরা সবাই জানো, লর্ড কার্জন বাংলাকে দুই ভাগে ভাগ করেছিলেন বলে বাংলায় এই আন্দোলনটা হয়েছিল, এবং বাকি তিনটে আন্দোলন কিন্তু সারা ভারতে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং এর ব্যাপক প্রসার দেখা যায়, এবং বঙ্গভঙ্গও কিন্তু একটু গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল। তো এখানে তোমরা কি করবে, এখানে প্রচুর আলাদা আলাদা করে এই জিনিসটাকে ভাঙা আছে, তোমরা এত জায়গায় পড়তে গেলে কনফিউজ হয়ে যাবে। তোমরা একটা চার্ট বানাবে: বঙ্গভঙ্গ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়া আন্দোলন, এবং এর মূল নেতা নেত্রী এবং কবে কি হয়েছিল এবং মূল ঘটনাটা তোমরা আগে সাজাবে। আর তারপরে তোমরা এর সাব পয়েন্ট করবে: শ্রমিকদের ভূমিকা, কৃষকদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা এবং নারীদের ভূমিকা। এগুলোই কিন্তু এই প্রায় দুটো চ্যাপ্টারে শুধু এইগুলোই রয়েছে, এবং এইগুলো কিন্তু তোমরা আলাদা আলাদাভাবে বেশি পড়ার দরকার নেই। মূল ঘটনা একটাই, যে এই কারণে হয়েছিল, এগুলো তোমরা পড়ে নেবে। এবং যেই চার রকম সাব পয়েন্ট, তাদের মূল কিছু নেতা নেত্রীর নামগুলো মনে রাখবে, এবং তাতেই কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা কিন্তু ভালোই প্রিপারেশন নিয়ে রাখবে এবং এগুলো একটুখানি পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা এমনি লিখতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই ছিল এই দুটো চ্যাপ্টারে বলার। এবং তোমাদের এছাড়াও কিছু কিছু বাড়তি জিনিস তোমাদের আমি বলে রাখি, যেমন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন, এটা কিন্তু 2 নম্বরের টিকা আসতে পারে, এবং এর বাইরে বিভিন্ন রয়েছে। আর আমি যেগুলো বলে রাখলাম এগুলো কিন্তু অবশ্যই করবে, যে চারটে মানে পয়েন্ট আর তার চারটে সাব পয়েন্ট, চারটে মোটে 16টা পয়েন্ট কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই এখান থেকে বড় কোয়েশ্চেন, ছোট কোয়েশ্চেন সব রকম আসবে, এবং তোমরা অবশ্যই পারবে এইভাবে পড়ে গেলে। তো এখানে আমরা চলে আসি মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন। ভারতে কমিউনিস্ট পার্টির মানে প্রতিষ্ঠা, উত্থান, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বামপন্থী আন্দোলনের চরিত্র, এগুলো একটু পড়ে নিও। বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য, পর্যালোচনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর এর ভেতরে ইনভলভমেন্ট, এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এবং নারীদের যে চ্যাপ্টারটা, এখানে এগুলো যা যা বললাম পড়ে নিও। এবং প্রীতিলতা ওয়েদাদার, এবং এখানে রয়েছে তোমাদের কল্পনা দত্ত, এদের জীবনী কিন্তু তোমাদের পড়তে হবে, 2 নম্বরে কিন্তু টিকা আসতে পারে। তারপরে এছাড়া আছে আজাদিন ফৌজের নারী বাহিনী, এইটাও কিন্তু টিকা হিসেবে আসতে পারে। এবং অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, এটা কিন্তু তোমরা পড়বে, তো এটাও কিন্তু টিকা হিসেবে আসতে পারে। তবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যেমন আমরা জানি সবাই, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, এদের আত্মবলিদান, এগুলো কিন্তু তোমরা এই সশস্ত্র সংগ্রাম বিপ্লবী আন্দোলনেই আছে, কারণ তারা কিন্তু আন্দোলন বা মানে শান্তির উপায় যায়নি, তারা কিন্তু সহিংস উপায়ে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলেন। কাকুরি ষড়যন্ত্র মামলা, এবং ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের যেই ফাঁসি হয়েছিল, এগুলো কিন্তু তোমরা জানতে পারবে। এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নিও। এবং এখানকার যে সাল তারিখগুলো একটু খুবই ইম্পর্টেন্ট। বেঙ্গল ভলেন্টিয়ার্স, এটা আসবে। বিনয় বাদল দীনেশ সম্পর্কে তোমরা তো অবশ্যই জানো, এবং এখানে আরও পড়ে জানতে পারবে। এবং মাস্টারদা সূর্য সেনের টিকাও কিন্তু আসতে পারে। বীণা দাস, এটাও তোমরা একটু পড়ে রেখো। তারপরে রশিদ আলী দিবস, এটা কিন্তু তোমাদের অন্তত তারিখটা তোমরা পড়ে রেখো। এবং 20 শতকে ভারতের প্রান্তিক জন্য এই যে দলিত আন্দোলন, যেটা যে নিম্ন শ্রেণীর মানুষরা নিজেদের অধিকার নিয়ে উচ্চ শ্রেণীর মানুষদের সঙ্গে যে লড়াই চালিয়ে যাচ্ছিল, এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে, তাদের অধিকার নিয়ে। যে ব্রিটিশ শাসনে ভারতের প্রথম আদমশুমারিতে জাতি ভেদ করা হয়েছিল, ছোট মানে উঁচু জাত নিচু জাত, এইসব ভেদাভেদ, এইগুলো নিয়ে তোমরা অবশ্যই পড়বে। এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের, তাদের নিয়ে বিভিন্ন আন্দোলন, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। গান্ধীজির এর মধ্যে মতামত, ভাইকম সত্যাগ্রহ, বিভিন্ন দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে বাংলায় নমশূদ্র আন্দোলন, এটাও পড়ে নিও। যে আমাদের বাংলায়ও বিভিন্ন যে মতুয়া যাদের আমরা বলে থাকি, তাদের যে
নমশূদ্র বলার আগে তাদের নিম্ন শ্রেণীর চণ্ডাল বলা হতো। তাদের উপর যে অত্যাচার, বর্ণ বৈষম্য করা হতো, তার বিরুদ্ধে তারা ক্ষোভে ফুঁসে উঠে নিজেদের আন্দোলন, নিজেদের অধিকার নিয়ে আন্দোলন চালিয়ে যায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে। এগুলো কিন্তু তোমরা পড়তে পারবে। এবং শেষে যেটা আছে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, মানে আমাদের দেশ স্বাধীনের পরে যেই ঘটনাগুলো কিছু ঘটেছিল, যে আমাদের দেশ বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বড় বড় বিভিন্ন মানে স্বাধীন রাজার অধীনে ছিল ব্রিটিশরা চলে যাওয়ার পরে। আমাদের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। তিনি কীভাবে পুরো ভারতটাকে একত্র করেন এবং ভারতের সম্পূর্ণ ভারতকে এক করেন এবং স্বাধীনতাকে সম্পূর্ণভাবে সুফলকে আমাদের কাছে তুলে ধরেন। এবং এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। ব্রিটিশরা কিন্তু কোনো কিছুই করে যায়নি, তারা শুধু খণ্ড খণ্ড করে গেছে। এক করা কাজ কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলই করেছে নিজে হাতে। তিনি কীভাবে লৌহ মানব হয়ে ওঠেন এইগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। মানে কাশ্মীর সমস্যা তোমরা যেটা জানো কাশ্মীর নিয়ে, যে কাশ্মীরের রাজা হিন্দু ছিলেন কিন্তু জনতা মুসলিম ছিল, তাই পাকিস্তান সেখানে মানে আক্রমণ চালায়। তারপরে ভারতও মানে কাশ্মীরের রাজা ভারতের অন্তর্ভুক্তির দলিলে সই করে দিলে ভারত সেনা সেখানে যায় এবং পাকিস্তানের সেনাদের সেখান থেকে উৎখাত করে। কিন্তু ইউনাইটেড নেশন অর্থাৎ এর মধ্যে হস্তক্ষেপের কারণে 1/3 পাকিস্তান মানে কাশ্মীর পাকিস্তানের হাতে থেকে যায়, যেটাকে LOC বলা হয়, লাইন অফ কন্ট্রোল। এটা কিন্তু তোমরা পড়বে। তারপরে গভর্নর শাসিত রাজ্য, রাজার রাজ্য, কমিশনার রাজ্য, কেন্দ্রশাসিত রাজ্য। ভারত স্বাধীন হওয়ার পরে বিভিন্ন রকম রাজ্য ছিল, ইউনিয়ন টেরিটরি এবং স্টেট, কীভাবে কোন রাজ্য কীভাবে শাসন ব্যবস্থা চলতো, ভাষা ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন, এগুলো কিন্তু তোমরা জানতে পারবে। হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হায়দ্রাবাদ কিন্তু প্রায় পাকিস্তানের মধ্যে চলেই যাচ্ছিল, কিন্তু ভারতের মানে সেনাদের এবং ডিপ্লোম্যাটদের সুদক্ষ নেতৃত্বে সেটা কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, এটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এটা আমাদের জন্য গৌরবের একটা ইতিহাস। তারপরে 1947-এর পর উদ্বাস্তু সমস্যা। তোমরা অবশ্যই জানো ধর্মের ভিত্তিতে আমাদের দেশভাগ ঘটেছিল এবং প্রচুর হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষরা পাকিস্তান থেকে ভারতে এবং সামান্য কিছু মুসলিম ধর্মের মানুষরা ভারত থেকে পাকিস্তানে তখন চলে যায় এবং তাদের উপর বিভিন্ন অত্যাচার শোষণ হয়েছিল। এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক, দেশভাগ সম্পর্কিত আত্মজীবনী ও স্মৃতিকথা, এগুলো কিন্তু আসতে পারে যে অমুক ব্যক্তির স্মৃতিকথা নাম কি, বা এই স্মৃতিকথা বা আত্মজীবনীটি কার লেখা, এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। তারপরে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক, এগুলো কিন্তু পড়বে। রাজ্য পুনর্গঠন কমিশন, তারপরে সংবিধানের স্বীকৃত ভাষাসমূহ। এখানে তোমরা জানতে পারবে যে হিন্দি কিন্তু আমাদের কোনো রাষ্ট্রভাষা নয়, একটি সরকারি ভাষা এবং বাংলাও কিন্তু এটার অন্তর্ভুক্ত। বর্তমানে কিন্তু 22টি সরকারি ভাষা রয়েছে ভারতের, যার মধ্যে হিন্দি, ইংলিশ, পাঞ্জাবি, মারাঠি, প্রচুর এরকম ভাষা আছে। এগুলো কিন্তু তোমরা জানতে পারবে। এবং এই ছিল আজকে লাস্ট মিনিট সাজেশন। তো তোমাদের জন্য যেটা বলার, তোমরা কিন্তু ভালোভাবে পড়বে এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, কোনো চিন্তা করবে না। চিন্তা করলে কিন্তু অনেক সময় অনেক কিছু ভুলে যেতে পারো। এবং ভালোভাবে সাল তারিখ এবং নামগুলো পড়ো এবং সুন্দরভাবে লিখবে। বেশি কিছু লেখা মানে বাড়িয়ে বেশি লেখার দরকার নেই, সুন্দরভাবে মেন টপিকটুকু লিখবে সুন্দর পরিষ্কারভাবে। এবং তোমরা বেশি চিন্তা করবে না, সবার পরীক্ষা ভালো হবে এবং সবার জন্য আমার শুভকামনা রইল। এবং এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং প্রচুর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ সবাই এখন পরীক্ষার সামনে এবং সবাই এখন চিন্তিত রয়েছে এবং সবারই এখন ভিডিওটা দরকার। তাই তোমরা অবশ্যই শেয়ারটা করো এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।